নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের গল্প লাশ কাটার ঘর, কলমে শঙ্কর চ্যাটার্জি। তাপস হাসপাতালের মর্গে সিকিউরিটির কাজটা পেল ডাক্তার অসীম সামন্তের দয়া। একটা কাজ সত্যিই ওর প্রয়োজন ছিল, মায়ের চিকিৎসার খরচ সামলানোর জন্য। মায়ের চিকিৎসার সুবাদেই ডাক্তার সামন্তের সঙ্গে ওর পরিচয়। বাবা মারা গেছে, বেশি দিন নয়, বছর তিনেক, তখন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। বাবা কাজ করতো জুট মিলে। জুট মিলগুলোর অবস্থা সবাই জানে, অর্ধেক দিন কাজই জুটত না, তবুও সংসারটা টেনে টুনে চলে যেত। হঠাৎ হার্ট অ্যাটাকে বাবা মারা গেল। অনেকদিন চাকরির জন্য জুট মিলে ঘুরেছে, চাকরি পাওয়া তো দূরের কথা, বাবার টাকা বার করতেই যান কয়লা হবার জোগাড়। এবার পড়াশোনার কথা চিন্তা করাই বেকার। সংসার চলবে কী করে, তার ভাবনাতেই মা ছেলের চোখে অন্ধকার। মা শেষে বলল, পরের বাড়িতে রান্নার কাজ করব। তাপস প্রথম প্রথম বাধা দিত, কাজের চেষ্টায় সারাদিন হন্য হন্য হয়ে ঘুরে বেড়াতো। কে দেবে হায়ার সেকেন্ডারি পাস ছেলেকে চাকরি? অবশেষে কিছু না পেয়ে খবরে কাজ দেওয়ার নিল। মাও শেষে একটা রান্নার কাজ ধরল। সংসার চলতে থাকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভগবান বোধহয় এটাই চাইছিল না, বা গত জন্মে দুজনেরই কর্মফল। মাস চারেক আগে রান্নার কাজ করার সময় প্রেশার কুকার বাস্ট করে মায়ের মুখের অর্ধেক অংশ পুড়ে গেল। তাপস চোখে অন্ধকার দেখল। যে বাড়িতে ঘটনা ঘটল তারা কয়েকশো টাকা হাতে ধরিয়ে দিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। ব্যাস, তাদের দায়িত্ব শেষ। সেই শুরু হলো হাসপাতাল ঘর করা। কতই বা বয়স তাপসের, প্রায় মাস তিনেক হাসপাতালে থাকতে হলো মাকে। চোখের সামনে দেখেছে মায়ের যন্ত্রণা ভরা মুখ। সেই সূত্রেই ডাক্তার সামন্তর সঙ্গে আলাপ। ডাক্তারবাবুও বোধহয় দেখেছিল আজকাল ছেলে হয়েও মায়ের প্রতি এই ভালোবাসা, কর্তব্য, মমতা। ওই সময় তাপস আর ওর মা দুজনেই বলেছিল, যদি ডাক্তারবাবু কিছু করতে পারে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার দিন দশেক বাদেই এই চাকরিটাও পেল। তাপস খুশি হলেও মা নিরুপমা দেবী খুশি হতে পারল না কাজের জায়গাটা শুনে। তাপস মাকে বোঝালো, তুমি বাজে চিন্তা করছো কেন, এই কাজ কেউ পায় না। নিরুপমা দেবীর মুখ শুকনো, সব বুঝি বাবা, তবু মনটা কুকায়। কত রকম মৃত্যু, সবই তো অপঘাতে মরা, এসব আত্মারা শান্তি পায় না। আমাকে কে রাজার চাকরি দেবে বলো, এটা পেয়েছি জানবে যথেষ্ট। তাছাড়া চিন্তা করছো কেন, অন্য চাকরির চেষ্টাও তো চালাবো। তাপসের ডিউটি মাসে 15 দিন নাইট আর বাকি 15 দিন ডে। কাজ বলতে লাশঘর পাহারা দেওয়া, কেননা বডি পাচার করার চক্র সক্রিয়, তাই চোখ কান খোলা রাখতে হয়, বিশেষ করে নাইট ডিউটির সময়। ও দিন তিনেক হলো কাজে জয়েন করেছে। প্রথমে নাইট ডিউটি দিয়ে শুরু হয়েছে। লাশ কাটার ঘরটা হাসপাতালের একেবারে পেছনে, চারিদিকে বড় বড় গাছে ছাওয়া। একতলা গোলাপি রঙের বারান্দাওয়ালা দুটো ঘর নিয়ে এই মর্গ। সামনে মাঝারি রাস্তাটা চলে গেছে হাসপাতাল পর্যন্ত। বারান্দা একটা লোহার টেবিল আর দুটো চেয়ার, দুটো পাশাপাশি ঘর। বড়টাতেই সার সার ডয়ারের মধ্যে মৃতদেহগুলোর টিকিট নম্বর লাগিয়ে রাখা থাকে। অনেক সময় বেশি লাশ এসে পড়লে মেঝেতেও বরফের চাঙড়ের ওপর শুইয়ে রাখা হয়। ঘরের ভেতর দিয়েই দরজা ছোট ঘরটায় যাওয়ার, ওখানেই বড় টেবিলের ওপর ফেলে কাটা ছেঁড়া চলে ডাক্তারদের। ডোমেরা সাহায্য করে। প্রথম দিনে তো ওসব দেখে আর গন্ধে তাপসের অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। কিন্তু মনকে বোঝাতে হবে, টিকে থাকতে হবে। মাসে 8,000 টাকা ফেলনা নেয় তাদের মতো লোকের সংসারে। কিন্তু ও যদি জানতে পারতে কাজ বেশি দিন ওর কপালে সহ্য হবে না। আমরা বেশিরভাগ মানুষই জানতে পারি না আগামীকাল কি বিপদ আসতে চলেছে। প্রথম দুদিন তাপসের ওই লাশ কাটা ঘরে ঢুকতেই ভয় লাগতো। এক একটা দেহ এত বিকৃত থাকতো যে দেখলে অতি বড় সাহসীরও বুক কাঁপবে। ঘরের ভেতর আলো থাকলেও একটা অদ্ভুত রকমের নীরবতা সারা ঘর জুড়ে ছড়িয়ে থাকতো। এর সাথে একটা হিম শীতল অনুভূতি। ওর মনে হতো ঘরটার নাম মর্গ না দিয়ে ভূতমহল দিলে বোধহয় ভালোই হতো। বর্ষা সবে শুরু হতে চলেছে। প্রথম নাইট ডিউটি দিয়ে শুরু।
তবে ওর মনে ভয় ধরানোর মতন ঘটনা এখনও ঘটেনি। তবে চারপাশের পরিবেশটাই ভুতুড়ে। এত বড় বড় গাছের ভিড় আর পাঁচিলের বাইরে কচুরিপানা ভরার ডোবাটা একটা গা ছমছম পরিবেশ সৃষ্টি করেছে। সেদিন ছিল শনিবার। যথারীতি রাত্রের খাওয়া দাওয়া সেরে মাকে বলল, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো, আমি আসছি। হাসপাতালের দেওয়া রেইনকোটটা চড়িয়ে নিয়েছে, কেননা বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তুই আজ কাজে না গেলেই পারতিস, শুকনো গলা মায়ের। সে কি, এখনও 2 দিন হয়নি, এখনই কারামি? কেন, তোমার শরীর খারাপ লাগছে নাকি? না না, আকাশের অবস্থাটা তো ভালো নয়, তারপর রাত জাগা ওই রকম জায়গায়। নিরুপমা দেবীর মন কিছুতেই মেনে নিতে পারছে না এই চাকরিটা। এই কাজটাই এখন আমাদের ভরসা মা। তাপস দ্রুত পায়ে গলাতে গলাতে বলে, তাছাড়া এই তো সবে বর্ষার শুরু। ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। রাত 11টা নাগাদ বৃষ্টিটা জোরে নামল। গাছপালা থাকার জন্য ঝমঝমিনিটা আরও জোরে শোনাচ্ছে। সামনের মাঝারি রাস্তাটা বৃষ্টির জলে এর মধ্যেই ভাসছে। বারান্দার চেয়ারে বসে তাপস সেদিকে তাকিয়ে থাকে। রাস্তার ওপর একটা ল্যাম্পপোস্ট টিমটিমে আলো ছড়াচ্ছে। রাতে ডিউটির একটাই সুবিধে যে মৃতদেহ নিতে কেউ আসে না। তবে মৃতদেহ হলে একটু ঝামেলা, অবশ্য হাসপাতালের লোকেরাও সঙ্গে আসে। এইসব চিন্তার মাঝে অস্পষ্টভাবে কানে এলো মর্গের দরজাটায় দুবার কে যেন ধাক্কা দিল। ও কান খাড়া করল। বৃষ্টির শব্দেও কি ভুল শুনল? কিন্তু ভেতর দিক থেকে কে ধাক্কাবে? আবার ধাক্কার শব্দটা হতেও নিশ্চিত হলো। অবাক হয়ে গেল। তবে কি ডোমদের কেউ ভেতরে রয়ে গেছে, যারা সারাক্ষণ চুল্লু খেয়ে চুর হয়ে থাকে? হয়তো ভেতরেই বাবু ঘুমিয়ে পড়েছিল। চেয়ার ছেড়ে উঠে দরজার কাছটা এলো। বাইরে থেকেই বলল, কে ভেতরে? সাড়া দাও। কোনো উত্তর পেল না। তবে সত্যিই কি ওর শোনার ভুল? বৃষ্টি সমান তালে পড়েই চলেছে। তার সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন বিদ্যুতের চমক। ফিরে এসে চেয়ারে বসতে যাবে, জোরে দরজার ধাক্কায় আওয়াজটা কানে যেন আছড়ে পড়ল। তাকিয়ে দেখল তখনও দরজার পাল্লা দুটো কাঁপছে। ড্রয়ার থেকে চাবির গোছাটা নিয়ে দরজার কাছে গেল। চাবিটা খুলতে গিয়ে এক মুহূর্ত থমকালো। আগে নিঃসন্দেহেই হওয়া দরকার ভেতরে কেউ আছে কিনা। কেন হঠাৎ এরকম মনে হলো বুঝতে পারল না। তবে কি ওর মনে অন্য কিছুর সন্দেহের দানা বাজছে? কে আছে ভেতরে? সাড়া না দিলে খুলব না। শেষটায় গলার স্বরটা একটু কেঁপে গেল। দরজার কাছে কান পাতল, যদি কোনো আওয়াজ শুনতে পায়। কিছুই কানে এলো না, বাইরের বৃষ্টির আওয়াজ ছাড়া। দোটানায় পড়ে গেল তাপস। কি করা উচিত? একবার খুলে দেখবে কি, কেউ যদি সত্যিই ভেতরে থাকে? সারা রাত্রি লাশগুলোর মধ্যে একা জীবন্ত মানুষ ভয়ে না হোক, মাংস পচা গন্ধেও লাশ হয়ে যেতে পারে, তখনও ঝামেলায় পড়তে পারে। তার থেকে খুলে দেখে নেওয়াই ভালো। চাবিটা তালার গর্তে ঢোকাবার সঙ্গে সঙ্গেই কান ফাটানো শব্দে বাজ পড়ল কাছে কোথাও। ও চমকে উঠল। ঠিক তখনই দরজার পাল্লাটা ধাক্কার শব্দে কেঁপে উঠল। ওর মনে একটা কথা উদয় হলো, ভেতরে যদি কেউ থাকে, সে সাড়াই বা দিচ্ছে না কেন? তবে কি সে সাড়া দেওয়ার মতো অবস্থায় নেই? কিন্তু এত শক্তিতে দরজা ধাক্কাচ্ছে আর সাড়া দেবে না? দোনমনো করতে করতে ওর মাথা কীরকম করে উঠল। ধুর, যা থাকে কপালে, খুলেই দেখা যাক। চাবিটা মোচড় দেওয়ার শেষ মুহূর্তে মাথার মধ্যে কে যেন বলে উঠল, খুলিস না। এবং এই প্রথম ও ভয় পেল। তাপস রাস্তার দিকে তাকালো, যদি কেউ হাসপাতালের লোক এদিকে আসে তাহলে অন্তত মনের হারানো জোরটা ফিরে পায়। কিন্তু কে আর সাধ করে রাত 11টার সময় বৃষ্টি মাথায় করে মর্গে আসবে? হঠাৎ বুকটা কাঁপিয়ে দিয়ে আবার ধাক্কাটা হলো। ও আবার আগের মতো চেঁচালো, ভেতরে কে? গলার আওয়াজটা ওর কানেই ফিরে এলো। এরকম ঝামেলায় ও কোনোদিনও পড়েনি। কি করবে মাথায় আসছে না। ও কি এখন ফোন করে হাসপাতালের কাউকে জানাবে? কিন্তু ওরা এসে যদি দেখে কেউ নেই, ভাববে গাঁজা টেনে ডিউটি করছে। একটা বাজে রিপোর্ট হয়ে যাবে ওর নামে।
একেই নতুন চাকরি, ওর কপালে ঘাম জমতে শুরু করলো। বিদ্যুতের ঝলকানি, প্রবল বৃষ্টি, মাঝে মাঝে বাজ পড়া পরিবেশটাকে এমনিতেই ভুতুড়ে করে তুলেছে। তার ওপর এই অদ্ভুত কাণ্ড ওকে আর ভূত বানিয়ে দিয়েছে। এইভাবে সারা রাত তো দোটানার মধ্যে থাকা ওর পক্ষে সম্ভব নয়। একটা সিদ্ধান্তে তো আসতেই হবে। অবশেষে মনে ঠিক করলো আর একবার শব্দ হলে যা থাকে কপালে ও দরজা খুলবে। মিনিট তিনেক রুদ্ধশ্বাসে দরজার কাছে দাঁড়িয়ে রইল যেন এক অতন্ত্র প্রহরী। শব্দটা যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। চাবিটা নিয়ে চেয়ারে ফিরতে যাবে, দরজাটার আঘাত পড়ল। দেওয়ালে লাগানো সুইচ বক্সে আঙুল দিয়ে ঘরের ভেতরের সব কটা আলো জ্বালিয়ে দিয়ে চাবি খুলল। ধীরে ধীরে একটা পাল্লা খুলল। মনটা শক্ত করার জন্য দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে রইল। জানে না ভেতরে কি দৃশ্য দেখবে। ওর চোখে মুখে আচমকাই একটা ভয়ের আস্তরণ পড়ল। মর্গের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, একটাও আলো জ্বলছে না। শুধুমাত্র বারান্দায় আলো এক চিলতে চুইয়ে সামনেটায় পড়েছে। আবার সুইচের দিকে তাকালো, সব সুইচ অন করা। এ কী করে সম্ভব? গা গুলোনো একটা চামড়া পচা গন্ধে নাকে এলো। আরেকটা পাল্লা খোলার সাহস মনে অবশিষ্ট নেই। মনে পড়ে গেল টেবিলে ড্রয়ারে রাখা টর্চটার কথা। এক দৌড়ে গিয়ে টর্চটা নিয়ে এসে আলো ফেলল ঘরে। ভয় মাখানো চোখে দেখলো মেঝেতে পড়ে রয়েছে হাত পা ছড়িয়ে স্তূপীকৃত বিকৃত দেহগুলো। সার সার আলমারির ড্রয়ারগুলোর সামনের দিকে অনেকটা করে বেরিয়ে এসেছে। একটাতেও বডি নেই, সব খালি। সব জড়ো করা রয়েছে মেঝেতে। এই অস্বাভাবিক দৃশ্য ওর একার পক্ষে দেখা অসম্ভব। দড়াম করে পাল্লা দুটো বন্ধ করে চাবি লাগিয়ে হাঁপাতে লাগলো। কপাল থেকে এক ফোঁটা ঘাম হাতে পড়ল, যেন এক টুকরো বরফের কণা। এলোমেলো পা ফেলে চেয়ারে এসে ধপাস করে ও শরীরটা ছেড়ে দিল। কান ফাটানোর শব্দে আবার বাজ পড়ল। বৃষ্টির বেগ একটু কমছে। কাপা হাতে জলের বোতল খুলে ঢকঢক করে খানিকটা জল খেল। ভয় ভয় চোখে দরজাটার দিকে তাকালো। ওর কি দেখার ভুল? আলোগুলো জ্বলল না কেন? লাশগুলো কে নামালো? দরজাতেই বা ধাক্কা দিচ্ছে কে? একবার নয়, 3-4বার শব্দ শুনেছ। মায়ের কথাটা মনে পড়ল। আজ কাজে না গেলেই পারতিস। মায়ের মন কি বুঝতে পেরেছিল? ঘড়ির দিকে তাকালো 12:30। মর্গের ভেতর ওই লণ্ডভণ্ড অবস্থা কী করলো? তবে কি ও আসার আগে হাসপাতালের লোকেরাই করে গেছে? কাল ভোরে অসিত কাজে এলে বোঝা যাবে। পরক্ষণে অন্য চিন্তা মাথায় এলো। ড্রয়ারের মধ্যে হিমশীতল ঠান্ডা ছাড়া বডিগুলো সারা রাত মেঝেতে পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে। বেশ অনেকক্ষণ আর শব্দ টব্দ শুনতে পেল না। বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। গুমুট ভাবটা ফিরে আসছে। চারিদিক নিঝুম নিস্পন্দ, শুধু ব্যাঙ আর ঝিঝি ছাড়া আর কারোর আওয়াজ পাওয়া যাচ্ছে না। একটু আগের দেখা ঘটনা ওর মন জুড়ে আতঙ্কের আবহাওয়া তৈরি করে চলল। ওকে দরজাটা যেন জাদুর মতো আকর্ষণ করে চলেছে। তাপসের চোখে মর্গের দরজার নিচে আটকে গেল। বারান্দার আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছে দরজার নিচের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। চেয়ার ছেড়ে উঠে বিশৃঙ্খল পা ফেলে দরজার সামনে এসে দাঁড়ালো। টর্চ দিয়ে দেখলো রক্তের নদী ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে। অসহায় লাগলো নিজেকে। এই সময় দূর থেকে একটা গাড়ির শব্দ কানে ভেসে এলো। 2 ধাপ সিঁড়ি নেমে দেখলো হেডলাইট জ্বালিয়ে একটা পুলিশের জিপ আসছে। পিছনে একটা ম্যাটাডোর, সম্ভবত কোনো লাশ নিয়ে আসছে। মনে সাহসটা ফিরে এলো। তবু জ্যান্ত মানুষের দেখা হবে। কিন্তু দরজা খুলে যখন লাশ ঘরের অবস্থাটা ওরা দেখবে, তার উপর ভেতরে আলো নেই, পুলিশের সঙ্গে হাসপাতালের 2জন রেজিস্ট্রারও এসেছে। ম্যাটাডোর থেকে বডি নামানো হলো, অ্যাক্সিডেন্ট কেস। তাপস ভয়ে ভয়ে চাবি খুলল এবং বোকা বনে গেল।
পরিষ্কার ঘর, সমস্ত টিউবলাইটগুলো জ্বলছে, বডি রাখার ড্রয়ারগুলোও বন্ধ, মেঝেতে রক্তের এক ফোঁটাও দাগ নেই। তবে কি ও জেগে জেগে স্বপ্ন দেখছিল? খাতা দেখে একটা শীততাপ নিয়ন্ত্রিত খালি ড্রয়ারে বডিটা ঢুকিয়ে ওরা চলে গেল। ভাগ্যিস ও ফোনে কর্তৃপক্ষকে জানায়নি মর্গের অবস্থা সম্বন্ধে। ওর মনে স্বাভাবিক অবস্থা ফিরে এসেও এলো না। কিছুক্ষণ আগের ঘটনা, সবই কি কাল্পনিক? না মাথা খারাপ হয়ে যাবে। ঘড়িতে 2টো বেজে গেছে। হাতের লাঠিটা নিয়ে সামনের দিকে চায়ের দোকানটার দিকে চলল। সত্যি যদি অলৌকিক বা কাল্পনিক ঘটনা হতো তাহলে আমার কাহিনী এখানেই শেষ হয়ে যেত। কিন্তু এটা ছিল তাপসের জীবনে এগিয়ে আসা বিপদের পূর্বাভাস। সকালে বাড়িতে ফিরে তাপস ভাবল মাকে রাতের ঘটনাটা বলবে। পরক্ষণেই মত বদলালো, তাহলে কাজের আজকেই ইতি। এসব শোনার পর ওকে কাজে যেতে দেবে না। একটা অন্য কাজ খুঁজতে হবে। গতকালকের ঘটনাটা স্বপ্ন মোটেই হতে পারে না। রাত্রে কাজে বেরোনোর সময় নতুন করে দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। নিজেকে কমজোরি মনে হতে লাগলো। বোধহয় চিন্তার ছাপ মুখে পড়ছিল। মা বলে উঠল, তোর শরীর ঠিক আছে তো? মুখটা এরকম ফ্যাকাশে লাগছে। ঠিকই আছে। কথা না বাড়িয়ে সাইকেলে চড়ে বসল। 9:45 নাগাদ ও মর্গের সামনে পৌঁছালো। অসিত ওকে গুড নাইট করে চলে গেল। এক নিমিষে পরিবেশটা বদলে গেল। সম্পূর্ণ একা হয়ে পড়ল। দরজার তালাটা একবার টেনে দেখে নিয়ে চেয়ারে এসে বসল। এতখানি সময় একা একা কাটানোই দুষ্কর। মানুষজনের কথা কানে এলেও সময়টা কাটে। গাছপালাগুলো অন্ধকারে নিথর, চারিদিকে একটা গুমট ভাব। মনে হয় আবার বৃষ্টি হবে। মশার জ্বালাতনও শুরু হয়ে গেছে। রাতের ঘটনাটা ওর একাকিত্বের সুযোগে মনের অন্দর থেকে বেরিয়ে সামনে এলো। বড় দরজাটা চুম্বকের মতো ওকে আকর্ষণ করতে শুরু করলো। যত অবাস্তব ভুল কল্পনা বলে মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করতে লাগলো, ততই বেশি করে সিনেমার বড় পর্দার ছবির মতো ফুটে উঠতে শুরু করলো। এভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই। টনক নড়ল একটা অস্পষ্ট পায়ের আওয়াজে। মাথার মধ্যে শিরা উপশিরাগুলো সতর্ক হলো। সামনের মাঝারি রাস্তার দিকে চোখ গেল, দেখল সামনের ঝোপ জঙ্গল ফুঁড়ে সাদা কাপড় মুড়ি দেওয়া একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। রাস্তার টিমটিমে আলোয় পরিষ্কার নজরে এলো সাদা কাপড়টায় লাল লাল রক্তের ছাপ। মূর্তিটা লম্বা লম্বা পা ফেলে বারান্দার সিঁড়ির ধাপে এসে পৌঁছল। ওর থেকে দূরত্ব বর্জোর কয়েক হাত। তাপসের শরীর মাটির পুতুলের মতো হয়ে গেছে। ওর পাশ দিয়ে সেই বিভৎস মূর্তিটা দরজার দিকে এগিয়ে গেল, যেন মনে হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে। ওর শরীরে এক ঝলক ঠান্ডা কনকনে হাওয়া এসে লাগলো। শরীরটা 1 মিনিটের মধ্যে দরজার কাছে গিয়ে মিলিয়ে গেল। মনে হলো বন্ধ দরজার মধ্যে ঢুকে গেল। তাপসের শরীরটা ক্রমশ ভারী হয়ে আসছে। ভয়, আতঙ্ক, শিহরণ সব একসঙ্গে জট পাকিয়ে ওকে পাকে পাকে ঘিরে ধরেছে। এবার একটা কান্নার আওয়াজ লাশ ঘরের ভেতর থেকে বেরিয়ে ওর কানের পাশে ঘুরতে লাগলো। ও এটুকু বুঝতে পারছে তার বেশিরভাগ স্নায়ু অচল হতে শুরু করেছে। কোন মানুষের পক্ষে এরকম ভৌতিক ঘটনা সহ্য করার ক্ষমতা থাকে না। আচমকা ইন্দ্রিয়গুলো সচল হয়ে ওকে জানান দিয়ে গেল বিপদের শেষ সীমানায় ও পৌঁছে গেছে। পরক্ষণেই ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল। আধা জাগ্রত মস্তিষ্ক আর আতঙ্কের ভার সইতে পারছে না। ঘাড় ঘোরাবার সঙ্গে সঙ্গে দেখতে পেল কাল রাতেই ম্যাটাডোর করে আসা মাথা থ্যাতলানো মৃতদেহটা। ওর মোটা ডান হাতটা ঘাড়ের কাছে। তাপস মৃত্যুকে এইবার চোখের সামনে দেখতে পেল। মায়ের করুণ মুখটা 1 সেকেন্ডের জন্য মনে পড়ল। এই সময় একটা পরিচিত কণ্ঠস্বর কানের কাছে ফিসফিসিয়ে উঠল, তাপু, শিগগির পালিয়ে যা, এদের কিছু সময় আমি আটকাচ্ছি। ও এদিক ওদিক তাকিয়ে থ্যাতলানো মুন্ডু ছাড়া আর কাউকে দেখতে পেল না। ওদিকে মর্গের দরজাটা 2 হাট করে খুলে গেছে। সেখান থেকে টলটে টলটে
অতৃপ্ত কদাকার দেহগুলো একে একে বেরিয়ে আসছে। তাপসের মনে হলো ওকে কে যেন জোরে ঝাঁকিয়ে দিল। এবার স্পষ্টভাবে বাবার গলার আওয়াজটা কানে এলো, আর দেরি করলে তোকে বাঁচাতে পারবো না, এখনো পালা। এক ঝটকায় চেয়ার থেকে দাঁড়িয়ে উঠে ওই অন্ধকার রাস্তা বেয়ে তাপস দৌড় লাগালো হাসপাতালের দিকে। জোরালো আলোটা চোখে পড়তে তাপস চোখ মেলে তাকালো। দেখলো হাসপাতালের বেডে শুয়ে আছে মায়ের উৎকণ্ঠা মুখ, পাশেই ডাক্তার সামন্ত আর অসিত। ওদের চোখে মুখে অজস্র প্রশ্ন। ও বুঝতে পারছে না কোনখান থেকে বলা শুরু করবে আর বিশ্বাসযোগ্য হবে কিনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।